This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখার যে অনেক বাকি আছে সেটা তো প্রতি পদে বুঝতে পারছি, কিন্তু মুশকিল হচ্ছে কে কে দেখবেন সেটা নিয়েও আমার ধারণা কারুর কোথাও গিয়ে পরিষ্কার ধারণা নেই। সুকান্ত মজুমদার এখন ধাঁধায় আছেন, কি দেখছেন তিনিই বুঝছেন। হয়তো ভাবছেন কোন অপাত্রে কি দান করেছেন, এখন তার কথাবার্তা শুনলে তো সেটাই মনে হবে। যাকে একটা কিছু দিলেন আর তিনি নাকি উপলব্ধি করলেন না যে তিনি কি পেলেন, তাহলে তাকে কেন দিলেন এই প্রশ্নটা তো উঠবে। একবার এই গল্পটা শুনেছিলাম, একটা গল্প বলি আপনাদের, যে কোথাও একজন ফুটবলারকে ক্যাপ্টেন করা হয়েছে, তো কোচ গিয়ে তাকে বলেছে জানো তোমায় ক্যাপ্টেন করা হয়েছে। সে খুব খুশি হয়ে বলছে তাই, খুব ভালো কথা, কিন্তু কে করলে বলুন তো। এই গল্পটা হঠাৎ মনে পড়ে গেল এই রাজনৈতিক নেতাদের বিভিন্ন কিছু দেওয়া আর দেওয়ার পরে সেগুলো কাকে দিলেন সেটা নিয়ে যখন মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় সেইটা দেখে। আবার দেখুন TV9-এর মাধ্যমেই পরিষ্কার করে বললেন অনন্ত মহারাজ, তিনি কিন্তু তৃণমূলকেও অস্বস্তিকর বার্তা দিয়ে রাখলেন। একদম গনগনে আগুন, ধরবেন আর ছ্যাঁকা খাবেন। এবার কে কতবার ধরবেন কতবার ছ্যাঁকা খাবেন সেটা এবার তারাই ঠিক করুন। কিন্তু মাঝখান থেকে ওই বললাম যে চান্স পেলে এই রাজনীতির জগতে না কেউ কিছু ফেলে রাখেন না, জাস্ট একটা চান্স নিয়ে নেন, কোনো কিছু ফেলে রাখতে নেই। এই যেরকম তৃণমূল, সে শুনলেন তো কুণাল ঘোষ কী বললেন, বিজেপির অনেক সাংসদ তারা নাকি তলায় তলায় তৃণমূলের সাথে যোগাযোগ রেখে চলেছেন। কোন কোন সাংসদ বিজেপির তৃণমূলের সাথে যোগাযোগ রেখে চলেছেন? 3 জনের নাম আমরা শুনেছিলাম। তার মধ্যে বিষ্ণুপুরের সৌমিত্র খা নিজেই বলেছেন যে তার সাথে জেলা তৃণমূলের যোগাযোগ রয়েছে। তিনি দেখা সাক্ষাৎ হলে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, আমরা সেটাও দেখলাম আজকে। তো ঠিক আছে, অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং চলে গেলেন। এবার না বলে কয়ে তো যাননি, গেলে যেতেই পারতেন, তিনি মুখ্যমন্ত্রী, যেখানে খুশি যেতে পারেন। কিন্তু হঠাৎ করে গেলে অনন্ত মহারাজ ওরকম প্রস্তুত হয়ে উত্তরীয় গোয়াপাড় এ সমস্ত অ্যারেঞ্জ নাও করতে পারতেন। আর মুখ্যমন্ত্রীর কর্মসূচি সেটা তো দুমদাম করে ঠিক হওয়া মুশকিল, তাই না? বিশেষ করে উত্তরবঙ্গে। এবার সেখানে তো নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখিয়ে তারপর কর্মসূচিগুলোকে ফাইনাল করা হয়। তাই অনন্ত মহারাজের সঙ্গে একটা আগে থেকে কথাবার্তা যোগাযোগ নিশ্চয়ই হয়েছিল, তিনি আসছেন এটা নিশ্চয়ই অনন্ত মহারাজ জানতেন। তাহলে তিনি হচ্ছেন বিজেপির এখতিয়ারে থাকা দ্বিতীয় সাংসদ যার সাথে তৃণমূলের যোগাযোগ রয়েছে। আর একজন তৃতীয়জন, 3 জনের কথা বললাম যে আমরা শুনেছিলাম। এখন অবশ্য সংখ্যাটা বলেননি কুণাল ঘোষ, কিন্তু আমরা যে 3 নম্বরের কথাটা শুনেছিলাম তার নামটাও নিশ্চয়ই এইভাবেই কোনো না কোনো দিন সামনে চলে আসবে। কিন্তু অনন্ত মহারাজের কাছে মুখ্যমন্ত্রী গেলেন কেন, এটা হচ্ছে এবার আসল প্রশ্ন। দেখো 2021-এর 8ই জুলাই এভাবেই হঠাৎ কিন্তু একদিন তিনি সৌরভ গাঙ্গুলির বাড়ি চলে গেছিলেন জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। এবার তার আগে সৌরভের বিজেপিতে নাম লেখানোর কথা ছড়িয়েছিল, ধরা হয়েছিল যে তিনি প্রায় নেমে গেছেন, এটা জল্পনা ছিল। কিন্তু সৌরভ আলটিমেটলি রাজনীতিতে নামেননি। আর সেটা যখন পরিষ্কার হয়ে গেছিল তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে চলে যান। এবার কেন যান? অনেকগুলো কারণ হতে পারে। এক, ওই জন্মদিনের শুভেচ্ছা, নিখাদ সৌজন্য। অথবা এটাও হতে পারে যে এরকম একজন বাঙালির আইকন, সেই আইকন ভদ্রলোক তিনি বিজেপিতে না গিয়ে নিউট্রাল থেকে গেলেও তো তৃণমূলের লাভ, তাই না? তাই কোথাও গিয়ে তাকে তার শুভেচ্ছা জানালেন, তার অভিনন্দন জানালেন সিদ্ধান্তের জন্য, অথবা এই সব কিছুর আড়ালে হয়তো কৃতজ্ঞতাও জানালেন, হতে পারে, সব কিছুই সম্ভব। দেখুন কোচবিহারে বিজেপি হারার পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে গেছেন। এবার কেন, ওই বললাম ওই সেবারের মতোই অনেকগুলো কারণ হতে পারে, সবকটা কারণই হতে পারে। কিন্তু অনন্ত মহারাজ তো সৌরভ গাঙ্গুলি নন। সৌরভের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই, মানে থাকলেও এই মুহূর্তে নেই, আর এই মুহূর্তে তিনি প্রকাশও করছেন না। ফলে অপ্রকাশিত যা যা আকাঙ্ক্ষা মনের মধ্যে অবদমিত রয়েছে সেগুলোর থেকে কোনো রাজনৈতিক দলের অন্তত কোনো থ্রেট নেই। কিন্তু অনন্ত মহারাজ তিনি তো সব জায়গাতেই জাস্ট ছোট 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 কাঁটা বিধিয়ে যাচ্ছেন।
আর তিনি যদি তৃণমূল শিবিরে যানও তাহলেও তো আলাদা রাজ্যের দাবি ছাড়বেন না, সেটা তো বুঝতে পারছেন। এর আগেও ওই তৃণমূলের মঞ্চ থেকে নেমে, মুখ্যমন্ত্রীর মঞ্চই ছিল সেটা, সেখান থেকে নেমেও আলাদা রাজ্যের দাবি করেছেন। আর এখনও আজকের দিনও ওই TV9-এর বললে TV9-এর মাধ্যমে জানিয়ে দিচ্ছি বলে কাগজ তুলে দেখিয়ে দিলেন যে তৃণমূলও তাকে প্রতিশ্রুতি দিয়েছে, আলাদা রাজ্যের তারা উদ্যোগ নিয়েছে। এবার আজ বিজেপির মুকুটের যেটা কাঁটা, সেই কাঁটা তো তার মানে কাল তৃণমূলের পায়েও ফুটতে পারে। আর শুধু কি ফুটতে পারে, ফুটছে নাকি? বেলতলায় গেলে শুধু তো মাথায় বেল পড়ার ভয় নেই, পায়ে কাঁটা ফোটার আশঙ্কাটাও কিন্তু ভালোই থাকে। আর কাঁটা যে বিলক্ষণ ফুটছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে এই কাঁটা আসলে কাঠি হয়ে পায়ে বিঁধছে, বা কাঠিগুলো কাঁটা হয়ে পায়ে বিঁধছে। তাই এই বেলা কয়েকটা কথা আরও বলে ফেলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, আগের কথাটা শোনার পর আপনারা যদি আমায় একটা প্রশ্ন করেন, সেটা একদমই অপ্রাসঙ্গিক হবে না, অন্যায্য হবে না, বরঞ্চ করাটাই উচিত। কোনটা কাঁটা আর কোনটা কাঠি সেটা বলবো, কিন্তু তার আগে একটা আমিও পাল্টা মামুলি প্রশ্ন করি। ইংরেজিতে নিউজ বানান কি নিশ্চয়ই সবাই আমরা জানি, NEWS। এই বানানের প্রত্যেকটা অক্ষরের একটা আলাদা আলাদা মানে আছে। মানে ধরুন N এখানে নর্থ, E মানে ইস্ট, W মানে ওয়েস্ট, S মানে সাউথ, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সোজা বাংলা। এই তো চার কোণ চার দিক, এই চার দিকের যাবতীয় খবরাখবর দেওয়া মানেই তার মানে নিউজ। আক্ষরিক অর্থেই বছরখানেক আগের কথা ভাবুন, এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের খবর নিতে বেরিয়ে পড়েছিলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরুটা করেছিলেন N, ওই উত্তর থেকে, 24শে এপ্রিল 2023। এবং ঘটনাচক্রে শুরুটাও সেই কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকেও ওই মদনমোহন মন্দিরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিয়েছেন। সে যাই হোক, সার্কেল কমপ্লিট হলো কিনা সেটা তো পরে বোঝা যাবে, কিন্তু যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরটাই শুধু ধরি, পরের দিন 25শে এপ্রিল থেকে তিনি নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন। সেটা পঞ্চায়েত ভোটের আগে 2 মাস টানা সেই যাত্রা করে কোচবিহার থেকে কাকদ্বীপে পৌঁছেছিলেন তৃণমূলের ওই সাধারণ সম্পাদক। এবং সফরকালে তিনি জেলায় জেলায় জনমত যাচাই করেছিলেন, তাদের কথা শুনেছিলেন, তাদের সুবিধে অসুবিধে বুঝেছিলেন এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ স্থির করেছিলেন। এগুলো তিনিই জানিয়েছিলেন। মানে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত খবরাখবর নিতে এসেছিলেন অভিষেক। সকলে ভেবেছিলেন কি? ভেবেছিলেন এটা বোধহয় ওই ব্যাটন হস্তান্তরের প্রক্রিয়া, রাজ্যাভিষেকের আগে তো রাজ্যটাকে চিনতে হবে, হয়তো সেই হোমওয়ার্কটাই তাকে দেওয়া হয়েছিল। একজনের হাতে যে ব্যাটন রয়েছে সেটা যাতে আরেকজনের হাতে একেবারে নির্বিঘ্নে পৌঁছে যায়, সেজন্যই নাকি এই নবজোয়ার যাত্রার পরিকল্পনা করেছিল পেশাদার ভোট কুশলী সংস্থা। কিন্তু 1 বছর পর বুঝতে পারছি, পেশাদার সংস্থা যদি ওই সুচারুভাবে কোনো রকম ওঠাপড়া ছাড়াই ব্যাটন হস্তান্তরের পরিকল্পনা করেও থাকে, সেই পরিকল্পনা কাজে দেয়নি, জানেন তো। এখন পর্যন্ত তার কোনো মানে বাস্তবায়ন তো দেখা যায়নি, উল্টে ছুটি ফুটি নিতে হচ্ছে, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানে ওঠার পড়াটা আছে, বাকিটা নেই। এই 1 বছরে ইনফ্যাক্ট ব্যাটন হস্তান্তর ছেড়ে দিন, উল্টে ব্যাটন নিয়ে নবীন আর প্রবীণ তৃণমূলের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে, এটা দেখতে পেরেছি বরঞ্চ। জানেন, লোকসভা ভোটে এই যে তৃণমূলের বিপুল জয়, এরপর আমরা যেটা দেখছি সেটা তো এই ব্যাটন নিয়ে কাড়াকাড়ি ছাড়ার কিচ্ছু নয়। যার হাত থেকে চলে যাচ্ছে তার মন খারাপ হচ্ছে, যার হাতে যাচ্ছে সে নিজের মতো করে ব্যাখ্যা করছে। দেখুন, ভোটারদের ধন্যবাদ জানিয়ে একটা কার্ড ছাপিয়েছেন ফিরহাদ হাকিম, কারণ দল জিতেছে। এবার সেই কার্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু জায়গা হয়নি। মানে ফিরহাদ হাকিম যে কার্ড ছাপিয়েছেন তাতে তৃণমূলের সাধারণ সম্পাদকের ছবি জায়গা পায়নি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভাবুন একবার,
1 বছর আগে যাকে ঘিরে ব্যাটন হস্তান্তরের কথা হচ্ছিল সেই অভিষেক ব্যানার্জিকেই নিজের পোস্টে বাদ দিয়ে দিলেন ফিরহাদ হাকিম। আর আমার না এইটা দেখেই মনে পড়ে গেল এর আগের বার যখন নবীন প্রবীরের গণ্ডগোলটা একটা চরম জায়গায় পৌঁছেছিল এই ভোটের আগেই, তখনও তো এই গোটা বিষয়টা সূত্রপাত হয়েছিল ছবি থাকা আর না থাকা দিয়ে। মানে এগুলো একটা ইঙ্গিত, জানেন তো, এই ছবিটা ভীষণ সিগনিফিক্যান্ট। সবসময় ছবিগুলো খেয়াল করবেন এবং যখনই আপনার চোখে পড়বে তৃণমূলের কোনো ব্যানার, একবার দেখে নেবেন কে দিয়েছেন, কিসের ব্যানার, আর দেখবেন কার কার ছবি আছে। অনেক কিছু আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আমার আসলে জানতে ইচ্ছে করছে কি জানেন, এই যে লোকসভা ভোটে রাজ্যের 29টা আসনের জয়ের কৃতিত্ব এইভাবে ছবি বাদ দিয়ে দেওয়ার মানে কি? অভিষেককে কি সেই কৃতিত্বের ভাগ দিতে রাজি নন ফিরহাদ হাকিম? আরেকটা কথা, ফিরহাদ হাকিম কি বুঝিয়ে দিচ্ছেন যে তৃণমূলের ব্যাটনটা এখনও একজনের হাতেই আছে এবং যার হাতে ছিল তার হাতেই থাকবে, আর তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যাটন মানে রাস থাকা মানে যে প্রবীণ তৃণমূলের পাল্লা ভারী, এটাই কি ফিরহাদ হাকিম সবাইকে ওই ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাইলেন? ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, প্রবীণ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী। সেই হাকিম সাহেবকেও এক সময় মনে হয়েছে দলে কোণঠাসা। কলকাতা পুরো এলাকায় পার্কিং ফি বাড়ানোয় কুণাল ঘোষ পর্যন্ত কড়া মন্তব্য করেছিলেন। সিদ্ধান্ত যে স্তরেই বা যারাই নিয়ে থাকুন, কোনো অবস্থায় সরকার বা দল এই সিদ্ধান্ত অনুমোদন করে না। কুণাল ঘোষ কার কণ্ঠস্বর হয়ে উঠেছেন তা নিয়ে জল্পনা চলেছে রাজনৈতিক মহলে। এক সময় বিরক্ত ফিরহাদকে বলতে শোনা গিয়েছে, কর্পোরেশনের ব্যাপার থাকলে বলুন, না হলে বলবেন না। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশির সঙ্গীত হারা। সেই ফিরহাদ হাকিমই লোকসভা ভোটে তৃণমূলের রেকর্ড জয়ের পর ফের সামনের আসনে। উত্তরবঙ্গের বিপর্যয়ের কারণ খুঁজতে তাকেই পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আরেকটি পদক্ষেপ নতুন বিতর্কের ঝড় তুলেছে। নিজের এলাকায় ভোটারদের ধন্যবাদ জানাতে কার্ড তৈরি করেছেন ফিরহাদ হাকিম। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, মালা রায় এবং তার নিজের ছবি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। জল্পনা চলছে, এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়াফুল চিহ্ন নিয়ে আমরা ভোটে যাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মধ্যে দিয়ে তিনি একটা আলোড়ন তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মজবুত সংগঠনের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে। আসলে ববি হাকিম তার ক্যালকুলেশনে, তার অঙ্কে তিনি লক্ষ্যে আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি বাংলার মসনদে বসতে পারেন, তার একটা সুপ্ত বাসনা আছে। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বে বারবার ছবি বাদ পড়ার ঘটনা ঘটেছে। গত বছর রাজভবনের সামনেই মঞ্চ বেঁধেছিলেন অভিষেকের ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। 1 মাস পর সেই ছবিটাই উল্টে গিয়েছিল। নেতাজি ইনডোরে সভা ডেকেছিলেন তৃণমূল নেত্রী, সেই মঞ্চে আবার অভিষেকের ছবি ছিল না। লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার প্রচার পুস্তিকা ছাপিয়েছিলেন, সেই বইতে অভিষেকের জায়গা হয়নি। এবার তৃণমূলের সেনাপতির ছবি উচ্চ রাখলেন ফিরহাদ হাকিম। নতুন কোনো ট্রেন্ড? ছবি নেই, হতেই পারে। মানে শান্তনু সেন যা বলছেন সেটা ফিরহাদ হাকিমও মনে করেন, এটা তো হতেই পারে। এবার তৃণমূল হয়তো সত্যিই একটা ঐক্যবদ্ধ পরিবার, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতির নাম অভিষেক। এটা কিন্তু একটা ওই কোথাও গিয়ে ট্যাগলাইনের মতো হয়ে গেছে। আছে বাস্তব, সেটা নিয়ে প্রশ্ন তোলার সঙ্গে ট্যাগলাইনের কোনোদিনই খুব একটা সম্পর্ক থাকে না, অ্যাডভার্টাইজমেন্ট আর কি। যাই হোক, কিন্তু এই হ্যাপি ফ্যামিলির ছবিটাই তো ফিরহাদ হাকিম তার শুভেচ্ছা বার্তায় ছাপতে পারতেন। এটাও তো সত্যি, নেত্রীর ছবি যেরকম রেখেছেন তেমন সেনাপতির ছবিও রাখতে পারতেন, তাহলে তো এত কথাই উঠতো না। কথা বলার সুযোগ তার মানে তৃণমূল নেতারাই করে দিচ্ছেন, এমনি এমনি কথাগুলো তো উঠছে না। এই লোকসভার প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মতো প্রবীণ নেতাদের কেন্দ্রে কিন্তু যাননি অভিষেক। এবার মনে পড়ে যাচ্ছে সবার, উত্তর কলকাতায় মন্ত্রী শশী পাজার ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, আবার রাজারহাট গোপালপুর বিধানসভায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়
তিনি মাত্র মানে কোনো ক্রমে কান ঘেঁষে বেরিয়ে 76 ভোটের লিড পেয়েছিলেন। 76, অনলি 76। এবার মন্ত্রী শশী পাজার মতোই রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক নবীন শিবিরের অদিতি মুন্সি। এই সমস্ত কথা কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমদের মনে গেঁথে রয়েছে নাকি? তাই কি সুযোগ পেলেই তারা এই নবীন শিবিরের নাম, গন্ধ, ছবি সব মুছে দিচ্ছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায় যে নবীনদের কাঁটা সহ্য করে জিতেছেন, সেটাই কি প্রবীণ নেতারা প্রতি মুহূর্তে এখন মনে করিয়ে দিতে চাইছেন? দেখুন, কাঁটাটা না খুব বিপজ্জনক জিনিস, জানেন তো। কখন যে কার পায়ে ফুটবে সেটা কেউ বলতে পারে? বড় আনপ্রেডিক্টেবল জিনিস। এই যে সামনে 4টে বিধানসভার উপনির্বাচন রয়েছে, তার মধ্যে বাগদায় তৃণমূল প্রার্থী করেছে মতুয়া নেত্রী ও রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। সেই মধুপর্ণাকে প্রার্থী করেও কি মতুয়া প্রভাবিত বাগদা আসনে জেতার ব্যাপারে তৃণমূল ঠিক আত্মবিশ্বাস পাচ্ছে না? কেন বলছি তার কারণ আছে। বাগদায় ভোট পরিচালনার দায়িত্ব পেয়েছেন পার্থ ভৌমিক, সদ্য জিতে সাংসদ হয়েছেন ব্যারাকপুরে। এবার ব্যারাকপুরের সাংসদ পার্থও তো তৃণমূলের নবীন শিবিরের মুখ। সেই পার্থ ভৌমিক বাগদায় তৃণমূলের মিটিংয়ে গিয়ে সবাইকে অনেক কথা বলেছেন, সেগুলো তো ঠিকই বলতে হবে। তার সঙ্গে যেটা সিগনিফিকেন্ট, কয়েকজনকে সাবধান করেছেন। বলেছেন প্রার্থীকে হারাতে, তৃণমূল প্রার্থীকে হারাতে আর কি, কাঠিবাজি করলে কোনো লাভ হবে না, বরং তাতে উল্টো ফল হবে। কাঠিবাজি, এটা খুব ইন্টারেস্টিং। তো একটা জিনিস তো বুঝতে পারছি যে বাগদায় যাদের হাতে কাঠি, তারা আসলে মধুপর্ণার রাস্তায় সেই কাঠিটাকেই কাঁটা ছড়িয়ে দিতে চান। এবার পার্থভৌমিক সেই কাঁটাটাই কোথাও গিয়ে ওপরাতে নেমেছেন। ওই দেখবেন যখন ওই সেনাবাহিনীর কনভয় যায় না, তার আগে মাইন সুইপার যায়, মানে একটা বিরাট বড় গাড়ি, তারা মাইন ডিটেক্টর থাকে, তারা ওই মাইনগুলোকে রাস্তার মধ্যে যদি ছোটো ছোটো মাইন পোতা থাকে সেগুলো তুলতে তুলতে এবং নিষ্ক্রিয় করতে করতে যায়। এটা সেই মাইন সুইপারের কাজ করতে নেমেছেন কি পার্থভৌমিক মনে হচ্ছে, জানেন তো। আপনি যদি ভাবেন আমি একটু কাঠিবাজি করে হারিয়ে দেবো, আমি বলছি না তা পারবেন না। আমরা দুজনে বসে থাকবো না। আর কাঠি কি করে উল্টো কাঠি করতে হয়, এটা ভগবানের আশীর্বাদে এতদিনে শিখে গেছি। অতএব যে ভাবছেন ছোট ছোট কাঠি বার করবেন, আমি এখনই বলছি আমাদের যখন দিদি দায়িত্ব দিয়েছে ওসব ঘরে ঢুকিয়ে রাখবেন। কি দারুণ কথা বললেন, দারুণ লাগলো, জানেন তো। এবার কেন লাগলো সেটা বলার আগে হঠাৎ একটা ডায়ালগ মনে পড়ে গেল, সিনেমার ডায়ালগ। আপনাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করি, আজকেও করব। এটা সেই সোনার কেল্লায় এই ডায়ালগটা লালমোহনবাবু দিয়েছিলেন আর কি। একটা প্রশ্ন ছিল আর কি, উট কি কাঁটা বেছে খায়? আজকে হঠাৎ মনে পড়ে গেল। এই পার্থভৌমিক যে জিনিসটা বললেন, যে কথাটা বললেন, একটা হুঁশিয়ারি, কিন্তু তার মধ্যে দিয়ে আরও একটা স্টেটমেন্ট আছে। কাঁটা উল্টোভাবে ব্যবহার করতে হয় কিভাবে সেটা তিনি জানেন, শিখে গেছেন। আচ্ছা, এই কাঁটা বা কাঠি আর কি, যাই হোক, সেটা ব্যবহার করার দক্ষতাটা, এটা কি এখন তৃণমূলের একটা হোমওয়ার্কের মধ্যে পড়ে, সহজাত দক্ষতা, নাকি ওয়ার্কশপ করে শেখানো হচ্ছে? এই যে বললেন শিখে গেছেন। দেখুন, পার্থভৌমিক যাদের হুঁশিয়ারি দিয়েছেন তারা তৃণমূলের কোথাও গিয়ে তো ওই কাঠি বেছাচ্ছেন বা কাঁটা বেছাচ্ছেন, যাই হোক, কিন্তু তাদের কটা পা বলুন তো? তারা তৃণমূলের কোন নৌকায় কোন পা দিয়ে আছেন বলুন তো? মানে দুই নৌকায় কি দুই পা দিয়ে আছেন? এটা কিন্তু প্রশ্ন। নাকি একটা পাই অন্য কোনো নৌকায় দিয়ে বসে আছেন, এটাও প্রশ্ন। আর একটা পা তুলে রেখে দিয়েছে। এই মানে যখন এই দু নৌকো তিন নৌকোর ব্যাপার এসে যায় না রাজনীতিতে, তখন হিসেবটাই পুরো জটিল হয়ে যায়। কখন যে বগ দেখবেন আর কখন যে মানুষ, সেটাই খুব বোঝাটা মুশকিল হয়ে যায়। দেখুন, ব্যারাকপুরের সাংসদ যাদের জন্য ইশারা করলেন তারা নিশ্চয়ই অবশ্য এগুলো বুঝে গেছেন, কেন বলছেন, কি বলছেন। এই যেমন আরামবাগের সাংসদ মিতালি বাগ দলের মঞ্চ থেকে এই একইভাবে কয়েকজনকে হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন যারা ভোটের সময় দু নৌকায় পা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তাদের জন্য নাকি মলমের ব্যবস্থা করবেন। দেখবেন তো,
এই সব জায়গাতে এই বললাম না, নৌকো একাধিক হয়ে গেলেই অনেক ইন্টারেস্টিং তার ওষুধের খবর পাই আমরা। পার্থ ভৌমিক উল্টো কাঠির কথা বললেন, মনে করিয়ে দিলেন আর কি। আর এখানে মিতালি বাগ তিনি মলমের কথা বললেন, এটা তো খুব ইন্টারেস্টিং। মিতালি বাগ যাদের উদ্দেশ্যে এতগুলো কথা খরচ করেছেন, তাদের জন্যই কি ওই আরামবাগ লোকসভার চন্দ্রকোনা বিধানসভায় 3টে পৌরসভার মধ্যে 2টো পৌরসভাতেই বিজেপি এগিয়ে গিয়েছিল, আর 13টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 7টায় বিজেপির ভোট বেশি ছিল। তবে দেখার বিষয় কিন্তু বাগদায় যে কাঠির কথা পার্থ ভৌমিককে টেনশনে রেখেছে এই জন্য বলছি, না হলে কি আর এরকম পাল্টা এত কিছু বলতে হতো, একদম নির্দেশ দিতে হতো যে কাঠিগুলো বাড়িতে রেখে দিন, না তো পাল্টা কাঠি উল্টো কাঠি আমার কাছেও আছে, এগুলো বলতে হতো। নিশ্চয়ই কোথাও চিন্তাভাবনা রয়েছে। সেই একই কাঠি কি আরামবাগের চন্দ্রকোনা বিধানসভায় মিতালি বাগের বিরুদ্ধে ব্যবহার করা হয়ে গেছে? মিতালি জিতেছেন ঠিকই, কিন্তু কাঠির খোঁচা খেয়েই যে জিতেছেন সেটা তো তার কথাতেই পরিষ্কার। এখনও সেই ক্ষতটা মানে খচখচ করছে। এবার মজার বিষয় কি জানেন, একটা কাঠি থাকলে সেটা টুক করে ভেঙে ফেলা যায়। কাঠি যদি 10টা হয় তাহলে তো গাঁঠি হয়, কাঠি থাকে না, তখন কিন্তু ভাঙা কঠিন। আবার যদি কাঠির মাথায় বাই চান্স একটু বারুদ জমে যায়, তাহলে কাঠি আর কাঁটা থাকে না, তখন কাঠি দেশলাই কাঠি হয়ে যায়। তখন কিন্তু দেশলাইয়ের মতো ফুলকি জ্বালাতে পারে, জ্বালিয়ে দিতে পারে। এবার তৃণমূলের ভেতরে যে কাঠিগুলো রয়েছে, যেগুলোর কথাই সাংসদরা বলছেন আর কি, সেগুলো যে সংখ্যায় অনেক সেটা তো পরিষ্কার। ফলে ভেঙে ফেলা কি অত সহজ হবে? এবার সেই কাঠিগুলোকে একটা একটা করে ভেঙে ফেলা যাবে? মানে মিতালি বাগ বা পার্থ ভৌমিকরা একটা একটা করে সহজেই ভেঙে ফেলতে পারবেন, নাকি কাঠিগুলোর মাথায় বারুদে ঠোকাঠুকি লেগে আগুন জ্বলে যাবে? সেটা বলা কিন্তু ভারী মুশকিল। তারা দু নৌকায় পা দিয়ে চলছে, ভেবেছিলেন মিতালি বাগ এক্সিস্টমেন্ট তো দেখাচ্ছে না, বোধহয় মিতালি বাগ গেল। তারা তখন ব্যালেন্স করতে শুরু করেছে। মিতালি বাগের কাছে কোনো জায়গা নেই, দলের কাছে কোনো জায়গা নেই। এবার গিয়ে দিদিকে বলবো, যারা দলে থেকে দল বিরোধী কাজ করছে, এতগুলো যে প্রকল্প আপনি চালু করেছেন, একটা গাত্র জ্বালার মলম চালু করুন। আমাদের দলের লোকেদের একটু পালিশ করে সেটা লাগিয়ে দিতে হয়।